ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচ লর্ডস যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা খেলার পর নাকি রোহিত শর্মা রিটায়ার করে যাবে। তা আমার মনে হয় রোহিত শর্মা যে পারফরমেন্সটা করলো লর্ডসের মাঠে, তারপরে অন্তত পক্ষে কিছু দিনের জন্য এই রিটায়ারমেন্টের গল্পটা বন্ধ রাখাই ভালো। কারণ এই রিটায়ারমেন্ট বা রোহিতকে ফোর্সফুলি রিটায়ার করানো বা যে রিপোর্টস গুলো আসছে এইগুলো কিন্তু বেশি সার্কুলেট করা উচিত না। তার কারণ এগুলো ফেক, বোঝাই যাচ্ছে। রোহিত শর্মা যে ফর্ম দেখালো সেই ফর্মের কোনো জবাব নেই। তার কারণ রোহিত শর্মা 138 রানের স্প্লেন্ডেড ইনিংস খেলেছে, ভারতকে জেতাতে পারেনি। সেটা রোহিত শর্মার ফল্ট না, রোহিত শর্মা নিজের জায়গাটা খেলেছে। ভারতের বোলিং এতই দুর্বল যে যার জন্য ভারত ম্যাচটা জিততে পারলো না। কিন্তু রোহিত শর্মা নিজের জায়গাটা খেলেছে, বিরাট কোহলি নিজের জায়গাটা খেলেছে। আজও এই দুটো ব্যাটসম্যানই কিন্তু ওয়ানডেতে মানে কন্টিনিউয়াস পারফরমেন্স দিচ্ছে। বাট রেস্ট অফ দ্য টিমের কি অবস্থা? তারা সিরিজ হেরে গেল, আবারও একটা সিরিজ কিন্তু হার। শুভমান গিলও কিন্তু নিজের কেরিয়ারে আফগানিস্তান এর ওয়ানডে সিরিজটা ছাড়া কিন্তু ওয়ানডে সিরিজ জিততে পারলো না ক্যাপ্টেন্সিতে। অস্ট্রেলিয়া গিয়েও হেরেছে, ইংল্যান্ডে গিয়েও হারলো, এবং টি-20তে তো জগা খিচুড়ি অবস্থা। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র এই রিটায়ারমেন্টের গল্প যে লর্ডস ওয়ানডে ম্যাচটাই রোহিত শর্মার কেরিয়ারের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ, এইটা কিন্তু বেশি স্পেকুলেট হয়ে গেছিল, যার জন্য আসল সিরিজ থেকেই আমাদের ফোকাসটা সরে গেছিল। বোলিং লাইন আপ নিয়ে 9/6 একদম 400 রানের কাছাকাছি মেরে দেয় ইংল্যান্ড, এবং তারপর ইন্ডিয়া কিন্তু ম্যাচটা বার করতে পারে না। তো আসুন সবিস্তারে আলোচনা করা যায়। ইংল্যান্ড টসে জেতে এবং টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এবং লর্ডসের দুপুরে ব্যাটিং পিচ হিসাব মতো কিন্তু পিচটাকে ব্যাটিং ফ্রেন্ডলি করা হয়েছিল, ভালো রোদ ছিল মাঠে। বেন ডাকেট আর জেকব বেথেল ব্যাটিং করতে আসে, জসপ্রীত বুমরা এই দিনকারে ম্যাচে অ্যাভেলেবেল ছিল না। এই জন্য একটা টিম চেঞ্জেস করে গুরনুর ব্রায়ারকে টিমে নিয়ে আসা হয়। প্রিন্স যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, 4টে ফাস্ট বোলার এবং একটা স্পিনার অক্ষর প্যাটেলের রূপে খেলানো হয়। কোনো অলরাউন্ডার নেই শিবম দুবের মতো, কোনো রিস্ট স্পিনার কুলদীপ যাদব থাকা সত্ত্বেও টিমে নেই। জানি না কে বলেছিল কুলদীপ যাদবকে না নিতে, বাট 4টে প্রপার ফাস্ট বোলার এবং একটা স্পিনার নিয়ে ইন্ডিয়ান টিম যায়, যেখানে বল কিন্তু পরে স্লো হবে, পিচ কিন্তু পরে স্লো হবে, এটা জানে। তারপরেও এই ট্যাকটিক্স নিয়ে যায়, এবং বেন ডাকেট আর জেকব বেথেল দুর্বল বোলিং পেয়ে, যে বেন ডাকেট জসপ্রীত বুমরার সামনে একটা বলও খেলতে পারছিল না ভালোভাবে, সেই বেন ডাকেট আর জেকব বেথেল একেবারে মানে ওড়ানো শুরু করে প্রথম বল থেকেই। একদম স্ট্রাইক রেট ধরে ব্যাটিং ধরে, মানে কোনো বোলারদের দেখে মনেই হচ্ছিল না যে তারা বোলিং করছে ইংল্যান্ডকে আউট করার জন্য। তারা জাস্ট বাঁচার জন্য বোলিং, ডিফেন্সিভ লাইনে বোলিং কন্টিনিউয়াস একদম প্রথম থেকে করে যাচ্ছে। 4জন বোলার, আর্শদীপ সিং 10 ওভারে 72 রান দিয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা 10 ওভারে 69 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, প্রিন্স যাদব 10 ওভারে 79 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, গুরনুর ব্রায়ার 10 ওভারে 97 রান দিয়ে একটা উইকেট নেয়নি, অক্ষর প্যাটেল 10 ওভারে 61 রান দিয়ে একটা উইকেট নেয়নি। বেন ডাকেট এবং জেকব বেথেল দুজনে মিলেই 192 রানের পার্টনারশিপ করে। প্রথমেই 30 ওভারে 192 রান হয়ে যায় এবং হিউজ একটা পার্টনারশিপ। তারপর জেকব বেথেল আউট হলেও বেন ডাকেট তারপরে কন্টিনিউ করে খেলাটা জো রুটের সাথে, এবং বেন ডাকেট যখন আউট হয় তখন 293 রান হয়ে যায়, মাত্র 43-44 ওভার রানিং থাকে। এবং তারপর কিন্তু হ্যারি ব্রুকের উইকেটটা পড়ে, 12 বলে 14 রান করে। দেন জস বাটলারের নামে একটা তুফান নামে 13 বলে 41 রান, 4টে 4, 3টে 6, এবং জো রুটও 48 বলে 74 রান করে। ইংল্যান্ডের টোটাল রান চলে যায় 387 রান 3 উইকেটের বিনিময়ে। অনায়াসে কিন্তু রানটা 400 যেত। ইংল্যান্ডের কিছু কারণেই কিন্তু ইংল্যান্ডই লাস্টের দিকে সেইভাবে ফিনিশটা করতে পারলো না বলেই কিন্তু, তাও 3 ওভারে 65 রান মেরেছে, লাস্টের 3 ওভারে 65 রান হয়েছে, বাট সেইভাবে আমি তবু বলবো ফিনিশ হয়নি, কারণ যে ফাউন্ডেশনটা পেয়েছিল সেই অনুযায়ী ফিনিশ হয়নি। এবং ইংল্যান্ড 388 রানের টার্গেট দেয় ইন্ডিয়ান টিমকে ফাইনাল এবং সিরিজ জেতার জন্য। তো ভালো কথা, শুভমান গিল আর রোহিত শর্মা ব্যাটিং করতে আসে। রোহিত শর্মা শুধু ব্যাটিং করছিল না, রোহিত শর্মা একটা জবাব দিচ্ছিল। কাদের জবাব দিচ্ছিল? সেই সমস্ত মানুষদের যারা সত্যি ভেবে নিয়েছিল যে রোহিত শর্মা লর্ডস ওয়ানডে ম্যাচের পরে আর খেলবেন, সেই সমস্ত মানুষদেরকে জবাব দিচ্ছিল। যারা যারা তার ফর্মের উপর কোশ্চেন করছিল, সেই সমস্ত মানুষদেরকে জবাব দিচ্ছিল। যারা যারা এইটা নিয়ে ডাউট করছিল যে রোহিত শর্মা 2027-এর বিশ্বকাপে অব্দি কি ফিট থাকতে পারবে, ফর্ম থাকবে তার, সেটা কোশ্চেন করছিল। শুধু ইনিংস নয়, এই ম্যাচ জেতার জন্য ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেখানে শুভমান গিল 84 বলে 77 রান করে 91 এর স্ট্রাইক রেটে, যেখানে আমরা 388 চেস করছি, সেখানে রোহিত শর্মা 110 বলে 138 রান করে, 17টা 4, 5টা 6। জেকব বেথেল যদি না আউট করতো রোহিত শর্মাকে, তাহলে রোহিত শর্মা একটা 200 মেরে দিতে পারতো এই ম্যাচটাতে। এবং আমি চাইছিলাম যে আর একটা 200 দেখবো, বাট ক্লাসিক্যাল রোহিত শর্মা, মানে এই ক্লাসিক্যাল ইনিংসটা দেখার জন্যই আমরা এত দিন রোহিত শর্মা করছিলাম। 110 বলে 138 রান করে, লর্ডসের মাঠে প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরি করে ওয়ানডেতে, এবং 17টা 4, 5টা 6।
এটা একটা অদ্ভুত কীর্তিমান স্থাপন করেছে রোহিত শর্মা, কারণ এটা সচিন টেন্ডুলকারের কাছে এই রেকর্ডটা নেই যেটা রোহিত শর্মা করেছে। এই রেকর্ডটা সেম বিরাট কোহলির করারও একটা অপরচুনিটি এসে গেছিল, বিরাট কোহলিও 60 বলে 74 রান করে, তার থেকেও একটা সেঞ্চুরি এক্সপেক্টেড ছিল। আমরা জানি বিরাট কোহলি চেস মাস্টার, যে যতক্ষণ বিরাট কোহলি নট আউট থাকে ম্যাচ কিন্তু ইন্ডিয়া জিতে যায়। বাট এদিন বিরাট কোহলি কিন্তু স্যাম কারনের বলে আউট হয়ে যায়, এবং ওই সময় কিন্তু রান রেট প্রচুর প্রেশার হয়ে গেছিল, যার জন্য বিরাট কোহলি আউট হয়। তারপর ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, অক্ষর প্যাটেলের উইকেটও পড়ে যায়, এবং লাস্টে 27 রানে কিন্তু ইংল্যান্ড ম্যাচটা জিতে যায়। এবং এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, মানে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। প্রথমত, ইন্ডিয়ান বোলিং ইন্ডিয়ান বোলিং এর এই অবস্থা হলে কিন্তু খুব মুশকিল। আগামী বিশ্বকাপটা সাউথ আফ্রিকাতে আছে, সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপের জন্য যদি আমরা এই রকম বোলিং নিয়ে যাই তাহলে তো খুব মজা। জাসপ্রীত বুমরা যদি চোট পেয়ে যায় তাহলে ইন্ডিয়া তো গ্রুপ স্টেজ থেকে ফুটে যাবে এই বোলিং থাকলে। জাসপ্রীত বুমরার একার উপর এত প্রেশার, মোহাম্মদ সিরাজ কেন টিমের বাইরে, কে প্রশ্নটার উত্তর দেবে? কেউ দেবে না। আর মোহাম্মদ শামি কেন টিমে আসতে পারছে না, এই প্রশ্নটারও কেউ উত্তর দেবে না। তাদের কি খারাপ আছে পারফরমেন্স? কি মানে 1 বছরের মাথায় বিশ্বকাপ, তার মধ্যে আমরা 1-1.5 বছরের মাথায় বিশ্বকাপ আছে, তার মধ্যে আমরা এই সিনিয়র প্লেয়ারদেরকে টিমে আনতেই পারবো না। ধরেই নিচ্ছি যে জুনিয়র প্লেয়ারদেরকে এখন থেকেই 1 বছরের ওয়ার্ল্ড কাপের জন্য গ্রুম করতে হবে, কারণ আমরা এখন সিনিয়রদেরকে খেলাবো না। এটা কি ধরনের ডিসিশন আমি জানি না। ফর্ম থাকলেও কেন, এক্সপিরিয়েন্সও দরকার পড়ে। এই কথাটা যারা বলছে যে আমরা একদম ইয়াং টিম নিয়ে খেলবো, এটা কিন্তু একদম ভুল কথা। এক্সপিরিয়েন্সও দরকার পড়ে, সেই এক্সপিরিয়েন্সটা টোটালি টিম থেকে বার করে দেওয়ার ধান্দা চলছে কিন্তু, আমি এটা বলতে পারি। কারণ বলতে খারাপ লাগলেও এটা কিন্তু বলতে হচ্ছে, তার কারণ বিরাট কোহলির মতো প্লেয়ার, রোহিত শর্মার মতো প্লেয়ারের উপর প্রেশার, এই রিটায়ারমেন্টের প্রেশার, যা টিমে আসতে পারছে না, হার্দিক পান্ডিয়া চোটে থাকে, এবং যদি আমরা জাসপ্রীত বুমরাকে টিম থেকে বার করে মানে রেস্ট মানে চোটের জন্য বাদ দিয়ে রাখি, তাহলে তো টিমটার কিছু থাকছেই না। আর টিমটা একটা চ্যাম্পিয়ন টিমের মোড়কে বাঁধা, কিন্তু ভিতরে ফাঁপা, এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে। রোহিত শর্মাই তো এই ম্যাচটাতে বাঁচিয়ে রেখেছিল টিম ইন্ডিয়াকে। নিচের দিকে কেন জানি না এই ডিসিশনটা নেওয়া হলো যে শ্রেয়াস আইয়ার তো ইন্ডিয়ার নাম্বার 4, আমি এটুকুই কনফার্ম যে ওয়ানডেতে নাম্বার 4 পজিশনে শ্রেয়াস আইয়ারই খেলছে, তার ফিক্সড পজিশন। তার পজিশনটা ঘাঁটা হলো কেন? ঈশান কিষান তো নয়, ট্রাই করা হচ্ছে, ঈশান কিষানকে খেলানো হচ্ছে, খেলিয়ে দেখা হচ্ছে সে খেলতে পারছে কিনা, কিন্তু শ্রেয়াস আইয়ারের পজিশনটা 5-এ হলো কেন? ঈশান কিষানকেই 5-এ খেলাতে পারতো। মানে ব্যাটিং অর্ডারটা নিয়েও এক্সপেরিমেন্ট চলছে, যা নয় তাই এক্সপেরিমেন্ট হচ্ছে। আমি জানি না মানে কি মানে হিসাব করে টিম ইন্ডিয়া করছে। আর শুভমান গিল ক্যাপ্টেন্সি মানে অত্যন্ত প্যাথেটিক। লাস্টের 3 ওভারে তো দেখে মনে হচ্ছে বোলারদেরকে, জাস্ট বোলাররা বল করছে, জাস্ট জস বাটলার মারবে বলে, মানে কোনো প্ল্যান বি নেই, প্ল্যান সি নেই, কিছু না। হ্যাঁ, ওদের কাছে উইকেট আছে, বাট একটা উইকেট ব্রেক করারও তো চেষ্টা করতে হবে। বোলাররা বল করেই যাচ্ছে, জস বাটলারও মেরেই যাচ্ছে। আর এই ইংল্যান্ড টিমটাই কিন্তু ভালোভাবে দাঁড়াতে পারছিল না যখন জাসপ্রীত বুমরা ছিল। মানে আপনি চিন্তা করে দেখুন একটা বোলার কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এই জন্যই আমাদের দরকার মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, এইরকম এক্সপিরিয়েন্স বোলার। আমি বলছি না সকলকে একত্রে, বাট অন্তত পক্ষে 2 জন লাগবেই কিন্তু সাউথ আফ্রিকা ট্যুরের জন্য। আমি জানি না ম্যানেজমেন্ট কনসিডার করবে কিনা, বাট এটা কিন্তু প্রয়োজন। এবং এই হারটা কিন্তু খুব খারাপ লাগবে, কারণ T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে আয়ারল্যান্ডে হোয়াইট ওয়াশ, তারপর ইংল্যান্ডে হোয়াইট ওয়াশ, তারপর ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে 2-1 হারা, এবং আপকামিং জিম্বাবুয়ে সিরিজ আছে। আমি জানি না, হয়তো জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতে যাবে, বাট সেখানেও টিম সিলেকশন নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি হয়েছে, সঞ্জু স্যামসনের সিলেকশন না হওয়ায়। তো সেই সমস্ত শুধু কন্ট্রোভার্সি 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 এইসব নিয়েই কিন্তু কথা হচ্ছে। ম্যাচ জিতছি, ম্যাচ বাইল্যাটারাল সিরিজ এইটাও আমরা জিততে পারছি না। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজটাকে তো আমি কনসিডার করি না। নিজেদের ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে আমি ওয়ানডে সিরিজ জিতে যদি এটাকে বিরাট কীর্তিমান বলে দেখাতে চাই, তাহলে তো আমি বলবো সেটা একদম বেসলেস ব্যাপার। এমনি ক্রিকেটের যা এখন অবস্থা, যে খুব তলানিতে এসে থেকেছে। কালকে বিশ্বকাপ ফাইনাল ছিল, আমি তো দেখেছি বেশি মেজরিটি অফ দ্য বাঙালির মধ্যে এই রোহিত শর্মা সেঞ্চুরিটা ছাড়া এই ম্যাচ নিয়ে কোনো উৎসাহ ছিল না। রোহিত শর্মা নিয়ে আলোচনা হয়েছে যে রোহিত শর্মার হয়তো লাস্ট ম্যাচ হতে পারে, এই যে স্পেকুলেশনটা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, সেই জন্য অনেকে খেলা দেখেছে। বাট এছাড়া আমি কোনো উত্তেজনাও ফিল করতে পারিনি কালকের এই ম্যাচটা নিয়ে। সবাই আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ম্যাচ নিয়েই মেতেছিল, যে কালকে রাতে ম্যাচ হবে, যদিও টাইম ক্ল্যাশ করেন, তবু এইটা নিয়েই বেশি কথা হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম অবস্থা, আমি জানি না ম্যানেজমেন্ট কি ডিসিশন নিচ্ছে। কুলদীপ যাদব কেন টিমে খেলছে না, এটাই হচ্ছে সবচেয়ে। অন্য কোনো ইন্টারন্যাশনাল টিমে যদি কুলদীপ যাদব থাকতো না, কুলদীপ যাদব সব ফরম্যাটের সিলেক্টিভ প্লেয়ার হতো, প্রত্যেকটা ফরম্যাট খেলতো কুলদীপ যাদব। আর যে কুলদীপ যাদব নেই, তার কারণ হচ্ছে ইন্ডিয়া এটা। এবং এখানে যে স্পিনারদের মারামারি চলছে টিমে, সেটাও না, এখানে কিন্তু স্পিনার কম আছে, বাট তা সত্ত্বেও কুলদীপ যাদব টিমের বাইরে। আমি 4টে ফাস্ট বোলার, 4টে ইনএক্সপিরিয়েন্স ফাস্ট বোলার, আমি কি লজিকে খেলালাম টিমটাতে, এইটাই বুঝতে পারছি না। মানে একদম বেকার ডিসিশন নেওয়া হয়েছে। জানি না কত কত তাড়াতাড়ি এগুলোকে ইমপ্রুভ করা হবে এবং কতদিনে ইন্ডিয়া ফর্মে ফিরবে। তবে রোহিত শর্মা সেঞ্চুরি নিয়ে আমি খুব খুশি। দেখুন একটা জিনিস পাক্কা, ম্যানেজমেন্টকে আর রোহিত শর্মাকে ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে। কারণ রোহিত শর্মাকে যদি তারা কনসিডার না করে, তাহলে সেটা বলে দিক, তাহলে রোহিতের পারফরমেন্স করেও লাভ নেই। যদি বলে যে আমরা কনসিডার করবোই না, আমি 200 মেনে নিলেও আমরা করবো না, তোমার এজ হয়ে গেছে, তাহলে আমি বলবো রোহিত শর্মার খেলেও লাভ নেই। কিন্তু
যদি কনসিডার করে এবং যদি ভাবে যে 2027 খেলাবে রোহিত শর্মাকে, তাহলে প্লিজ এটা বলে দিক যে জায়গা নিয়ে কোনো হেডেক নেই। আর রোহিত শর্মা নিজের ফ্রি ফ্লোয়িং খেলাটা যদি না খেলতে পারে, রোহিত শর্মা যদি ডিফেন্সিভ হয়ে যায়, তাহলে ইন্ডিয়ান ওপেনিং দুর্বল হয়ে যাবে। যতই আমরা শুভমান গিল করি, রোহিত শর্মা যে ফাউন্ডেশন স্টার্টটা দিতে পারে সেটা কিন্তু কেউ দিতে পারবে না। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।